বাথরুমের তাকের উপর একটা হাত এদিক ওদিক নড়াচড়া করছিল, কিছু একটা খোঁজার চেষ্টা। অবশেষে নড়াচড়া যখন শান্ত হলো, হাতের সীমানায় এলো জিনিসটা। ওরাই ব্র্যান্ডের একটা কন্ডিশনার। শাওয়ারের জল মেঝেতে পড়ে ঝমঝম আওয়াজ হচ্ছে, আর তার সাথেই মিশে যাচ্ছে হামিং করার শব্দ, একটা ছায়াছবির গান। গানটা গাইতে গাইতে তার মুখে এক ফালি চাঁদের হাসি, আর সেই হাসির মধ্যে এক টুকরো অহংকার ও 100 গ্রাম পরিতৃপ্তি। কারণটা খুব সিম্পল, ব্র্যান্ডের ভূত। 18,000 টাকার কন্ডিশনার, দামি টাওয়েল, সানস্ক্রিন, ব্যাংকের ব্যালেন্স আর চামড়ার রং, সবই তো পৌরুষত্বের প্রতীক। কন্ডিশনার মেখে নিজেকে শাওয়ারের জলে ধুয়ে নিল সে। তারপর ধবধবে শরীরটা এগিয়ে এলো আয়নার সামনে। প্রতিদিনের মতো নিজেকে একটু যাচাই করে নিতে। ভালো লাগে, আরো ভালো লাগে। গালের চামড়াটা জাস্ট দেখো, আর এই জলাইন। আয়না যেন ওর প্রতিবিম্বকে সুন্দর করে গুছিয়ে রেখেছে, কিন্তু হঠাৎ প্রতিবিম্বের দিকে তাকিয়ে গালের চামড়াটা শক্ত হয়ে গেল অনিকের। প্রচন্ড ভয় আর মৃগী রোগের মতো পেশিগুলোতে খিঁচ ধরেছে। ঘাড়ের কাছে বিউটি বোনের তলায় চামড়াটা কেমন অদ্ভুত হয়ে গেছে, হুবহু মাছের আঁশের মতো দেখতে যেন। কতগুলো ছোট ছোট আঁশের স্তর ধীরে ধীরে চামড়ায় ফুটে উঠছে। না 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 না, What the fuck? কি করে সম্ভব? আঁশের গরমটা এবার ছড়িয়ে পড়ছে বুকের দিকে। কোনো বিভৎস ইনফেকশন শরীরে দানা বেঁধেছে। আতঙ্কে হুঁশ থাকলো না অনিকেতের। তুলে নিল একটা কাঁটা তারের ব্রাশ, কিন্তু বাথরুমের চামড়া আর শরীরের চামড়া কি সমান? বুকের কাজটা সজোরে ঘষতে শুরু করেছে সে। চামড়ার স্তর ফেটে বেরিয়ে আসছে তাজা রক্ত, টপ টপ করে গড়িয়ে পড়ছে বাথরুমের মেঝেতে। এত নিষ্ঠুরতার মধ্যেও ইনফেকশন কিন্তু থামছে না, যেন অদ্ভুতভাবে তার শরীরের চামড়াকে গিলে খেতে চাইছে। কাঁটা তারের ব্রাশের ঘষাঘষিতে আর যন্ত্রণায় একটা পাথর ফাটা চিৎকার করে উঠল অনিক। এক নিমেষে গুঁড়ো হয়ে গেল আয়নার কাঁচ। জল, একটু জল। ফার্স্ট ক্লাসের কামরাতে চেঁচিয়ে উঠল অনিক। এতক্ষণ ধরে তার চামড়া নষ্ট হয়ে যাওয়ার বিভৎস স্বপ্নটা তাকে গিলে খাচ্ছিল। হুড়মুড় করে উঠে বসল সে, ভয়ে গলা শুকিয়ে কাঠ। উল্টো দিকের সিটে বসে থাকা যাত্রীটি জলের বোতল এগিয়ে দিলেন। চোখে মোটা ফ্রেমের চশমা, মণি দুটো ক্ষুদ্র বিন্দুর মতো। এতক্ষণ ধরে খবরের কাগজের শব্দগুলোকে যেন গোগ্রাসে গিলছিলেন তিনি। গটগট করে জল খেলো অনেক। তাড়াতাড়ি খেতে গিয়ে রেমন্ডের শার্ট আর ব্লেজারে একটু জলও পড়ল। ভয়টা থিতু হতে
শিয়ালদা থেকে সুন্দরবনগামী নির্ঝর এক্সপ্রেসের দুলুনিতে শুরু হলো সেই দুই সহযাত্রীর আলাপ। ট্রেন জার্নিতে ওই ঝিঝি কাঁপুনিতে মাঝে মাঝে এমন ঘটনা ঘটে। তা মশাইয়ের নাম কি? অনেক অনেক দত্ত। আপনার? আমি শিলাজিৎ মজুমদার। কোথা থেকে ফিরছেন? নিশ্চয়ই কোনো ইভেন্টে গেছিলেন? ইভেন্ট শব্দটা শুনতেই অনিকেতের চোখ উজ্জ্বল হয়ে গেল। মুখের মধ্যে আবার সেই এক ফালি চাঁদের মতো অহংকারী হাসি। একটা ড্রাগের মার্কেন্টাইজেশন লঞ্চিং ইভেন্টে গেছিলাম। মানে মেডিসিন? একটু ভুল বললেন। জেনারেলি আমরা ড্রাগ আর মেডিসিন একই ভাবি। আসলে কেমিক্যাল ফর্মুলাটা হলো ড্রাগ, আর সেটার বাণিজ্যিকীকরণ করে রোগ সারানোটা হলো মেডিসিন। আমি একজন ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট। এ দেখুন, আমার কোর্টে ন্যাশনাল লেভেলের ব্যাচ আছে। তা আপনি কি করেন? সুন্দরবনে আমার বাড়ি, ফুলের নার্সারির ব্যবসা, আর ওই টুকটাক লিখি। মানে রাইটার? না, সেরকম বড় সড়ো কিছু নয়, শখ আর কি। তা এদিকে কোথায়? রিইউনিয়নে যাচ্ছি, পুরনো বন্ধুদের সঙ্গে মিট আপ। আলবাত, বেশ ভালো করছেন। বুঝলেন মশাই, পুরনো চাল ভাতে বাড়ে। তা আমারও একটা পরিচিত রিসোর্ট আছে তট এলাকায়। এই নিন আমার কন্ট্যাক্ট কার্ড। কিছু মনে না করলে যাওয়ার আগে একবার তটের হাওয়া মেখে যাবেন। আরে রাখুন না মশাই, কাজে লাগবে। জাস্ট কিপ ইট। অনিকের কপালে ঈষৎ বিরক্তির ভাঁজ পড়লেও কার্ডটা হাতের তালুতে জায়গা করে নিল। এক্সকিউজ মি, একবার ওয়াশরুমে যেতে হবে আমাকে, প্লিজ। টয়লেটের কাজ সেরে বেসিনের কলটা চালু করলো অনিক। মুখে জলের ঝাপটা দিতে যাবে, হঠাৎ করে লাইট অফ হয়ে গেল। এই ঘুটঘুটে অন্ধকারে আয়নার দিকে চোখ পড়তেই অনিকের শরীরে যেন ইলেকট্রিক শক বয়ে গেল। আয়নাতে একজোড়া চোখ, মণি দুটো একদম তীক্ষ্ণ বিন্দুর মতো। বুকটা ধকপক করছে, নিজের হার্টবিট শুনতে পাচ্ছে সে। হঠাৎ কারেন্ট ফিরে এলো। আলোতে হাত ঘুরিয়ে পেছনে তাকালো অনেক, কেউ নেই। কিন্তু আসল ঝটকাটা তখনও বাকি। What the fuck? এগুলো কি? শার্টের কলারের ফাঁকে এগুলো কি? শার্টের কয়েকটা বোতাম খুলে ফেলল সে। সারা বুকে হাত বুলিয়ে অনুভব করল সরীসৃপের মতো অমসৃণ হয়ে গেছে তার চামড়া। আঁশের মতো চাকা চাকা দাগ, ঠিক যেমনটা স্বপ্নে দেখেছিল। এত বড় ঝটকা সহ্য করতে পারল না তার দুর্বল হৃদয়। নেতিয়ে যাওয়া সাপের মতো লুটিয়ে পড়ল সে। মানে সুন্দরবন এসে গেছে? এই তো আমাকে সুন্দরবন স্টেশন। অনেকের কপাল জুড়ে ঘামের ফোঁটা। শিলাজিৎ বাবু ততক্ষণে নেমে গেছেন। ফাঁকা গাড়িতে যে পরিমাণ অস্বস্তি হচ্ছিল, বাইরে এত মানুষের মাঝে তা কি হবে? কিন্তু যদি তার চামড়ার বিভৎস রূপটা কেউ দেখে ফেলে? না, সে যাবে না বন্ধুদের মিট আপে। শীত ঘুমের জন্য ছোট ছোট জীবগুলো যেভাবে লুকিয়ে যায়, তাকেও অন্তর্ধান নিতে হবে। প্ল্যাটফর্মে নেমে সোজা টিকিট কাউন্টার থেকে
রিটার্ন টিকিট কেটে নিল অনেক, চেপে বসল শিয়ালদা লোকালে। বিরক্তি কাটাতে একটা নিউজ পেপার পড়া দরকার। ব্যাগের চেন খুলতেই সেখানে উকি দিচ্ছে একটা বই। অগত্যা বই বার করতেই চোখে পড়ল কভারে বড় বড় করে লেখাটা, কেন দূরে থাকো, শুধু আড়াল রেখো, কলমে শিলাজিৎ মজুমদার। ভর দুপুরে শিয়ালদা লোকাল মরক লাগা লোকশূন্য গ্রামের মতো খাঁ খাঁ করছে। বাইরের বাতাস অনেকের মুখে এসে ঝাপটা মারছে, আর সেই বাতাসের ধাক্কায় যেন অনুঘটকের মতো কাজ করছে। মাথার মধ্যে মন্থন হচ্ছে পুরনো স্মৃতি। মাত্র এক সপ্তাহ আগে তার মনের অবস্থা একদম উল্টো ছিল। ক্লাস 12 থেকে দেখা স্বপ্ন, নিজের মেজ কাকুকে দেখে সায়েন্টিস্ট হবার স্বপ্ন। কেমিস্ট্রি আর ফার্মাকোলজি নিয়ে পড়াশুনো শেষ করে গড়িয়ার মেসের গোপচি ঘরটাই তখন তার কাছে হার্ভার্ড ইউনিভার্সিটি। স্টাডি টেবিলের সামনের দেওয়ালে কোনো শাহরুখ খান, টম ক্রুজ বা কোনো সুন্দরী রমণীর ছবি ছিল না। ছিল ইন্ডিয়ান ফার্মাকোলজির পায়োনিয়ার ডক্টর R.N. চোপড়ার একটা সাদা কালো ছবি। স্বপ্ন ছিল নিজের তৈরি ফর্মুলার জন্য একদিন DCGI নিজে তাকে ডাকবে। আর হলেও ঠিক তাই, পুনের সত্যেন বোস অডিটোরিয়াম। রেসপেক্টেড পারসন অ্যান্ড ডিয়ার কলিগস, আমরা খুবই আনন্দিত আজকের এই দিনটার জন্য, কারণ আজ আমাদের সফলতার দিন। Yes. অনেক কাঠখড় পোড়ানোর পর জিনগত সব স্কিন কমপ্লিকেশনস গুলোর একটা সলিউশন আমরা বের করেছি। এক্স্যাক্টলি আমাদের জেনেরিক ড্রাগ ডার্মাটোসোল, আজ সলিউশন অফ অল। ঠিকই শুনছেন আপনারা। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া রাজীব সিং রঘুবংশী নিজে অনেকের রিসার্চের জন্য তার হাতে তুলে দিলেন প্রেস্টিজিয়াস স্মারক আর নেক্সট প্রজেক্টের জন্য একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকা। তারপর অনেককে তিনি ডাকলেন প্রাইভেটে। मिस्टर दत्ता, यू आर अ जीनियस। तुम्हारा काम बहुत स्प्लेंडेड। वेलकम टू गवर्नमेंट वेलफेयर। सो दत्ता, इफ यू डोंट माइंड। अरे सर बोलिए ना, क्या है? आप बोलेंगे और हम नहीं सुनेंगे, ये मैं कभी सोच भी नहीं सकता। बोलिए। तुम्हारे लिए ये छोटा सा तोहफा। পার্কিং লঞ্চে একটা গাড়ির আওয়াজ হলো। অনেক হাঁ হয়ে তাকিয়ে থাকলো চকচকে ব্ল্যাক অডিটার দিকে। এই যেন তার চোখের সামনে একটা গল্প গরুর গাছ থেকে মহাকাশে উঠে যাওয়ার গল্প। अनेक, मेरा ये मानना है जो करे बड़ा काम उसको मिले बड़ा इनाम। यू आर अ डेलीगेट मैन, यू डिजर्व इट। हाँ, और एक बात, आई एम अ रेगुलर इन्वेस्टर ऑफ अ फॉरेन फार्मास्यूटिकल कंपनी। तुम उन फॉरेन कंपनियों के लिए भी रिसर्च वगैरह कर सकते हो। मैं भी वहाँ पर इंटर्न किया था ड्यूरिंग माई PhD। अब मेरे पास NOC भी है। ऑब्वियसली सर। অনেক জানে এতে নাম হয়তো খুব কামাতে পারবে না, পেটেন্ট ওই কোম্পানির আন্ডারেই থাকবে, কিন্তু যে পরিমাণ ডলার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে তাতে বাকি জীবনটা ফরেন ট্রিপ করে কাটিয়ে দেওয়া যাবে। অনেকের দেখা হলো তার পুরনো বন্ধু সার্থকের সঙ্গে। ডক্টর সার্থক মণ্ডল, এইমস ভুবনেশ্বরে নিউরোসার্জন। আরে বাস, তুই তো কাঁপিয়ে দিয়েছিস রে ভাই। ভেরি গুড, শাবাশ।
অনেকের ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি। মেডিকেল এন্ট্রান্সে সার্থকের মতো ভালো র্যাঙ্ক সে করতে পারেনি। সে আদিম ঈর্ষা বহুদিন ধরে অনেকের হৃদয়ে কবর দেওয়া ছিল। আজ যেন সেটার হিসেব মেটানোর পালা। তাহলে খবর কি? এখন রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার তো, তা স্যালারি কত? স্যালারির কথাটা শুনে সার্থক বুঝতে পারল অনেকের পরিবর্তন তার হাবভাবে ফুটে উঠেছে। নিজে চান্স পেয়েছে বলে সার্থক কখনো অনেককে ছোট করেনি, কিন্তু অর্থই যে অনর্থের মূল। ওই মানে মান্থলি 1 লাখ মতো। বেশ ভালো। বাকি সব বাড়িতে ভালো তো? ওই চলছে আর কি। আচ্ছা বলছি, তোর থিসিস পেপারটা পড়ছিলাম, হঠাৎ এই বুদ্ধি? বুদ্ধি নয় সার্থক, এটা ইনার ট্যালেন্ট। ভেতর থেকে কেউ একটা বলছিল। আসলে বহু বছর আগে না আমি বকখালিতে ঘুরতে গেছিলাম, তো নদীর পাড়ে ওই ঝাউ গাছের কাঁটায় লেগে আমার ডান পাটা ছিঁড়ে যায়। তো সেখানে বরফ না পেয়ে ভেড়িতে সদ্য কাটা নদীর মাছ ছিল, এটা কি যেন পমফ্রেট। হ্যাঁ, তো সেই পমফ্রেট মাছের ছাল ওই কাটা ঘায়ে জাঁকিয়ে ধরলাম। হালকা ঠান্ডাতে যন্ত্রণা উপশম হবে সেটা ভেবেই আর কি। কিন্তু রাতে ক্যাম্পে ফিরে দেখি মানে ঘাটা প্রায় শুকিয়ে গেছে। জেনারেলি ওরকম কাটা ঘা অত অল্প সময় শুকোবার কথা নয়। পরে ওই ঘা থেকে টিস্যু অ্যানালাইসিস করে ল্যাবরেটরিতে একটা মারাত্মক জিনিস খুঁজে পেলাম। এই কি জিনিসটা? কি? লবণাক্ত জলে থাকা মাছের প্রজাতিতে একটা অন্য রকমের অ্যাডাপ্টেশন হয়েছে। বছরের পর বছর তীব্র লবণে থাকার জন্যে ওদের চামড়া প্রচণ্ড অ্যান্টিসেপটিক আর খুব অল্প সময়ে কিউরেবল। এই অ্যাডাপ্টেশনের জন্য ওদের জিন মিউটেশন হয়েছে, যার কারণে এত তীব্র লবণাক্ত জল ওরা সহ্য করতে পারে। এই মাছগুলোর ডার্মাল সেলে একটা অদ্ভুত কণা পাওয়া গেছে, আর ওই কণাটাই আমার মেডিসিনের মূল ভিত্তি। এই মাছের গ্লিনয়েড আর প্ল্যাকয়েড আঁশও এই কম্পাউন্ডেরই তৈরি। এই সেই প্ল্যাকয়েড আঁশ, যে আঁশ আজ অনেকের নিজের চামড়ায় থাবা বসিয়েছে। কতদিন আছে শেষ নিঃশ্বাস, এটাই আমার বিশ্বাস। এমএসসির হয়ে করে যাব কাজ, নিজের জিভে প্রতিজ্ঞা নিলাম আজ। বন্ধুরা, আমি একজন ডাক্তার বলেই কি আজ এই মিছিলে? না, কারণ আমি মানুষ। অভয়াকাণ্ডের পর আমাদের বোন, আমাদের কলিগ আজ আমাদের মধ্যে নেই। সিস্টেমের বাইরে বা ভেতরের রাজনৈতিক ভূত এই ডিপার্টমেন্টে ঠোঁট সেলাই করে দিয়েছে। কি জবাব দেব আমি নিজের মেয়েকে, আমার পেশেন্টকে? মোবাইলটা একটা জলের বোতলে ঠেস দিয়ে রাখা। ইউটিউবে নিজেরই দেওয়া কালকের মিছিলের জ্বালাময়ী ভাষণ দেখছিল এসএসকেএম এর কার্ডিও সার্জন সোমনাথ বেরা। বাঁ গালে ঈষৎ টোল, ঠোঁটের কোণে সিঙারার গুঁড়ো, আর চোখে মুখে একটা অদ্ভুত পৈশাচিক পরিতৃপ্তি। সামনে টেবিলের উপরে রাখা পরপর 3টে টাকার বান্ডিল। গরম সিঙ্গারা আর একদম এটিএম থেকে বের করা গরম ক্যাশ। ধর। আরিব্বাস, তা সমীরদা, কাজটা কি? ওই একই, এই হতভাগী রমলার স্বামীর বডিটা পোস্টমর্টমের নামে তোর হেফাজতে রাখবি, জানান দিবি মালটা মরেনি, সরকারের খাতায় লোকটা জীবিত, তাই ওর ভোটটা আমার ভোট ব্যাংকে পড়বে, আর মরা লাশের অর্গানগুলো তোর অর্গান ব্যাংকে। রথ দেখা আর কলা বেচা দুটো একসাথেই? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার স্বামীটারে শাড়ি দে, শাড়ি দে। তোর আমি গোলামি করে দেব, কিন্তু আমার স্বামীটারে শাড়ি দে। জিন্দা দশায় তো চিকিৎসা দিলি না,
এখন এখন মরা লাশটারে শাড়ি দে বাপ, শাড়ি দে। আমার পোলাটা, আমার লাকলিটা বাপের শেষবার দেখবে নাই, শাড়ি দে বাপ। চোখের জলে ভিজে যাচ্ছে সোমনাথের পা, কিন্তু সোমনাথ যেন পাথর। ভাগ এখান থেকে। স্যার, স্যার, আরে, বিছানার উপর শুয়ে হাসছিল সোমনাথ। আহ্লাদে এসির টেম্পারেচারটা কমিয়ে দিয়ে টাকার বান্ডিলটা দিয়ে নিজের মুখে হাওয়া করছে। সদ্য এটিএম থেকে বার করা ওই টাকার গন্ধেই এখন ওর যেন ঘোর লেগে এলো। গভীর ঘুমে তলিয়ে গেল সোমনাথ। অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল সোমনাথের। ঘুমের ঘোরে ফোনে হাত লেগে গেল নাকি? হঠাৎ পাওয়ার কাট। বন্ধ ঘরে ঘুটঘুটে অন্ধকার। সোমনাথ পা টিপে টিপে এগোচ্ছে স্পিকারটা বন্ধ করতে, কিন্তু পায়ের তালুটা কেমন ভিজে ভিজে লাগছে। শুধু ভিজে নয়, মেঝেটা যেন অমসৃণ, ছোট ছোট পাথর বসানোর মতো। সোমনাথ মেঝেতে হাত বোলালো। ফ্লোরটা এমন লাগছে কেন? বুড়ো আঙুল আর তর্জনের মাঝে এগুলো কি সব আটকে গেল? ফ্ল্যাশটা অন করতেই সোমনাথের শরীরটা ধনুকের মতো টান টান হয়ে গেল। ঘেন্নায় আতঙ্কে চোখ দুটো কপালে উঠে এলো তার। গোটা ঘরের মেঝে, দেওয়াল, ছাদ ভর্তি মাছের আঁশে। হ্যাঁ, ঠিক যেন পমফ্রেট বা রুই মাছের আঁশ। ওটা কি? What the hell is this? ফোনটা ফ্লোরে পড়তেই আলোটা গিয়ে পড়ল আয়নার উপর, আর আয়নার ভেতর দুটো চোখ। মণিগুলো একদম ক্ষুদ্র বিন্দুর মতো তীক্ষ্ণ। তোমারই ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। সোমনাথ ছাড়া অন্য কেউ ঘরে গান গাইছে। ফোনটা মেঝেতে পড়ায় দুর্বল আলোয় ঈষৎ বোঝা গেল শাড়ি পরা একটা নারীর শরীর। মাথার চুল পাতা কাটা মূলোর মতো। মেঝের মতো ওই নারীর হাতটাও ভিজে আর অমসৃণ। শক্ত করে সোমনাথের হাতটা ধরল সে। আচমকা শাড়ির আঁচল খসে পড়তেই বেরিয়ে এলো এক বিভৎস কদাকার দৃশ্য। কোমরের ওপরে খোলা চামড়ায় মাছের আঁশের মতো কি সব গজিয়ে আছে, আর সেই স্তরগুলোর ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে হলদেটে রস। কখন যেন পেছনে ৩ নম্বর আগন্তুক এসে দাঁড়িয়েছে। একটা হাত সোমনাথের কাঁধে। দেখা বারবার মনে পড়ে এই শরীর। এদের তো ইচ্ছায় বাঁচতে, বাকি 5টা মানুষের মতো সকালে বাজার করে, ছেলের জন্য রান্না করে, রাতে একটু শান্তির ঘুম দিতে। এরা তো তোদের ল্যাবরেটরির সাদা কিনে বিকে নয়। তবে এদের কেন বারবার বলি হতে হয়? মূত্রের মতো এদের চোখের জলের
ঘামের জলে কি কোনো মূল্য নেই তোদের কাছে? শক্ত পুরুষ শরীরটা সোমনাথের গলা চেপে ধরে ছুঁড়ে ফেলল বিছানায়। লোকটার মুখে মোটা ফ্রেমের চশমা, আর তার আড়ালে সেই তীক্ষ্ণ দুটো বিন্দুর মতো চোখ। ঠিক তখনই ফ্লোরের উপরে ঘোঁত ঘোঁত শব্দ। একটা 7-8 বছরের ছেলে কুকুরের মতো হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। তার দুই চোখে সভ্যতার আদিম ক্ষুধা, ঠোঁটের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে লালা। আমি কি করেছি? ছাড়ো আমার গলাটা, ছাড়ো। যন্ত্রণা হচ্ছে। কারা তোমরা? ছাড়ো, ছাড়ো বলছি। লোকটা সজোরে একটা থাপ্পড় কষালো সোমনাথের গালে। আর ওদিকে ধীরে ধীরে ছেলেটার শরীরের যেখানে সেখানে ছোট ছোট কালো ফুটো গজিয়ে উঠল। গালের কাছে একটা ফুটো থেকে লকলক করে বেরিয়ে এলো কেঁচো। জঘন্যভাবে গোটা শরীরের ফুটো দিয়ে কেঁচো বেরিয়ে আসছে। এক হাত দূর থেকে লাফ মারল ছেলেটা। সোমনাথের ঘাড়ের দুই দিকে কামড় বসিয়েছে দুজন, আর একজন তার পেটের উপর চেপে বসেছে। হাড়ের খাঁচার ভেতর সোমনাথের হার্ট আতঙ্কে ফেটে যাওয়ার আগে শেষবারের মতো চিৎকার করে উঠল সে। অনেক তো বাড়ি ফিরে এসেছিল সবার কাছ থেকে লুকিয়ে থাকবে বলে, কিন্তু তাতে কি খুব একটা সুবিধা হলো? হয়তো বাইরে প্রথম প্রথম সবাই তাকে ঘৃণা করত, তারপর রাস্তার ভিখিরি বা পাগলের মতো তাকে কেউই গুরুত্ব দিত না। কিন্তু বাড়িতে নিজের সম্পর্কের টানাপোড়েনের আগুনে প্রতিদিন তাকে পুড়তে হচ্ছে। এখন শুধু অনিকের ঘাড় নয়, তার বুক আর গলা পর্যন্ত অদ্ভুত রোগটি ছড়িয়েছে। মাফলার বা চাদরে না ঢাকা থাকলে সবাই তাকে দেখে ফেলবে। মানুষ থেকে কি তবে সে অন্য কিছু হয়ে যাচ্ছে? তার ওই আঁশের মতো লেয়ারগুলোর মাঝে রস কাটছিল, আর অদ্ভুত গন্ধও বেরোচ্ছিল। গন্ধটা গনেরিয়া রোগে চামড়াতে হওয়া ক্ষতের মতো। প্রথম বেডরুমেই তার স্ত্রী ব্যাপারটা আবিষ্কার করল। তখন থেকে তার স্ত্রী কনফার্ম নিশ্চয়ই অনিকের গনেরিয়া বা সিফিলিস টাইপের কিছু হয়েছে। তার মানে যৌন রোগে আক্রান্ত কোনো মেয়ে ছেলের সঙ্গে অনিকের সম্পর্ক ছিল। অনিকের স্ত্রীর কাছে স্বামীর অসুস্থতার থেকে যৌন ঈর্ষাটায় বেশি গুরুত্ব পেয়েছিল। ডাইনিংয়ে খাবার দেওয়া, বেডরুমের সোফায় একসঙ্গে বসা, সকালের চা খাওয়া, সবটাই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অথচ কোনোদিন অন্য মেয়ের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল না। খুব সাডেন তার চামড়ার এমন অবস্থার কারণ কি সে বোঝার চেষ্টা করল, কিন্তু পারল না। তার 7 বছরের ফুটফুটে ছেলে রুবিক, সেও ব্যাপারটা বুঝতে পেরেছে। তাই আজকাল সেও বাবাকে এড়িয়ে চলে। বাড়ির গেস্ট রুমে দরজা বন্ধ করে থাকে অনেক, বোবার মতো কাঁদে। পুরুষের কান্না যেমন হয়, গভীর কিন্তু চাপা। মনে পড়ে একাডেমির কথা, কিভাবে নিজের পজিশনটা তৈরি করেছিল। এখন এই অদ্ভুত সমস্যার জন্য সোশ্যাল মিডিয়ায় এবং সোশ্যাল ওয়ার্ক সবটাই বন্ধ হয়ে গেছে।
কিন্তু রুবিককে এক মুহূর্ত আদর করতে না পারলে তার বেঁচে থেকে কি লাভ? রুবিক আর মেঘনা দুজনের জন্যই তো সব। তার স্ত্রী মেঘনা প্রেম করে বিয়ে। মেঘনা ভালো মতোই জানে অনিক কেমন, তাও সে অনিকের চরিত্র নিয়ে সন্দেহ করছে। সফলতার শীর্ষে এসে ব্যর্থ হয়ে গেল অনিক। এক ধরনের পুরুষ যারা খুব স্বার্থপর, কেবলই ফেমের জন্য ছোটে, আর এক ধরনের পুরুষ পিওর ফ্যামিলি ম্যান, শুধু বউ বাচ্চার জন্য ছোটে। এই সেকেন্ড টাইপ অফ লোক ছিল অনিক। তার অনেক স্বপ্ন ছিল, সেগুলো এখন অলীক স্বপ্ন হয়ে গেছে। অনিক, এই অনিক, ফোকাস কর, এত অ্যাবসেন্ট কেন? জেনেটিক ডার্মাটোলজিক্যাল ডিসঅর্ডার রিসার্চ বা ডিজিসিআর কমিউনিটির প্রেসিডেন্ট ডার্মাটোলজিস্ট মিথিলা শর্মার সঙ্গে ক্লিনিকে বসে এসব কথা ভাবছিল অনেক। চোখটা ছলছল করছে, মিথিলার মুখটা ঝাপসা হয়ে এসেছে। এটা খুব সিম্পল একটা ইনফেকশন, সম্ভবত বটিউলিয়াম টক্সিসিটি। ও ঠিক হয়ে যাবে। আমি স্কিন কেয়ার অ্যাডভাইস লিখে দিচ্ছি। তুই আমাদের জেনেটিক ডার্মাটোলজিক্যাল ডিসঅর্ডার রিসার্চের পরের প্রজেক্টে ফোকাস কর। আচ্ছা মিথিলাদি, এত বছর ধরে পড়াশোনা করে হাজার হাজার অক্ষর চিবানোর পর মোটা মাইনে চাকরিতে স্টেবল হলাম, তারপর রিসার্চ ল্যাব, এক্সপেরিমেন্ট, গিনিপিগ থেকে মানুষ, সবার উপর এক্সপেরিমেন্টাল টর্চার, সেগুলোর আবার অ্যাডভার্স ইফেক্ট, পেটেন্ট বিক্রি করে কোটি কোটি টাকা, ডলারের গন্ধ। এর শেষ কোথায়? বলতে পারবে শেষ কোথায়? তুই না সাইকোলজিক্যালি দুর্বল হয়ে যাচ্ছিস। পাগল তুই। কোন ড্রাগ বা মেডিসিনের সাইড এফেক্ট নেই বলতো? তুই তোর প্রফেশনে আছিস, তুই এখন ভাবছিস হয়তো তোর এই চামড়ার সমস্যাটা তোর কর্মফল। ইউ মিন ইউ হ্যাভ কমিটেড আ সিন, নাও তার অভিশাপ বয়ে বেড়াচ্ছে। সো রিডিকিউলাস। এই সেন্ট্রাল গভর্নমেন্ট তারাই তো আমাদের পারমিশন দিয়েছে, এটা তো আমাদের নিজেদের উদ্যোগ নয়। আমাদের ডিসিজিআই নিজে পারমিশন দিয়েছে। প্রত্যেকটা থিসিস পেপার আগে স্ক্রুটিনি হয়েছে। আর দেখ, ন্যাকাপনা করিস না। 50টা মানুষকে বাঁচাতে গিয়ে 5 জনকে বলি দিতে হয়েছে আমাদের, ইতিহাস সাক্ষী আছে। স্যার মানে কোথাও কি আমাদের কাজে লুপ হোল নেই? এক বিন্দু ফাঁক ফোকর নেই? বলো না, বলো। এই শোন, তুই বাড়ি যা, স্নান কর, একটা ঘুম দে। সেদিন বাড়ি ফিরে মনটা খুব খারাপ ছিল অনিকের। ইচ্ছে হলো তাই বেডরুমে গিয়ে মেঘনার পাশে বসলো অনিক। সাদা চাদরটা গায়ে মুড়ি দিয়ে শুয়ে আছে মেঘনা। চোখের তলায় এক পশলা বৃষ্টির মতো কান্নার জল শুকনো হয়ে গেছে। ভ্রুর কাছে সিঁথির চুলটা আটকে গেছে। সেটাকে ঠিক করে দিয়ে গুছিয়ে দিল মাথার চুল। চোখের জল এদিকে দাও দাও করে জ্বলছে অনিকের বুকে। আর এক মুহূর্ত থাকলো না বেডরুমে। মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন প্রথম মেঘনা জানতে পারে অনিকের চামড়ার ব্যাপারে। দেখি দেখি, এই তো সিফিলিসের মতো। তুমি, এই তো সেক্সুয়াল ইনফেকশন মনে হচ্ছে। 7 বছরের প্রেম আর 3 বছরের ম্যারেজ লাইফ। অনেক অনেক, what the fuck is going on? তুমি নিজেও একজন মেডিকা মেঘনা, জাগটাকে একটু সংযত করো। আমার মনের অবস্থাটা তো ভাবো একবার। আরে বল, আমি নিজেই ভয় হতে পারছি না। আমার ভয় হয়। ভয় না চাই, লজ্জা। কোন মাগের সাথে শুয়েছিলে? হ্যাঁ, ইউ চিট অন মি অনিক। আই কান্ট বিলিভ দিস। যাও যাও, তোমার এই পচে যাওয়া মুখটা দেখিও না তো। আর রুবিকের আশেপাশে ঘুরবে না কিন্তু। মেঘনা, মেঘনা প্লিজ। গো টু হেল। আমি ডিভোর্স ফাইল করব। যাও, বিরক্ত করো না, সামনে থেকে যাবে। সেদিন রাতে খুব আস্তে
রুবিকের রুমে ঢুকলো অনিক। ছেলেটা একটু রাত জাগে, ঘুম আসে দেরিতে। রুবিকের কাছে গিয়ে ইচ্ছে হলো তাকে জড়িয়ে ধরার। তার গালে গজিয়ে থাকা ছোট ছোট দাড়ি ছেলের ওই ছোট গালে আলতো করে স্পর্শ করে আদর করল সে। কিন্তু বিছানার উপর অনিকের ওঠার আওয়াজ শুনে সতর্ক হয়ে যায় রুবিক। উফ বাবা, don't bother me. I will complain about you to mom. You are a dirty man. প্রতিটা বাবা তার ছেলের কাছে সুপারম্যান হতে চায়, কেউ ডার্টি ম্যান হতে চায় না। গেস্ট রুমে এসে ধপাস করে বিছানায় বসলো অনিক। মনে পড়ে গেল ডিরেক্টর ডক্টর সোমনাথ বেরার কথা, যিনি জেনেটিক ডার্মাটোলজিক্যাল ডিসঅর্ডার রিসার্চ কমিটির অন্যতম সায়েন্টিস্ট। ক্যাফেতে প্রায় চা খেতে আসে দুজনে। বুঝেছ অনেক, লাইফটা অনেক বাকি। মোটা মাইনের কামাও, ফরেন ট্রিপ করো, গার্লফ্রেন্ড এক্সচেঞ্জ করো। ও সরি সরি সরি, তুমি তো বিয়ে করেছো আবার। তো বিয়ে ছাড়া যত নেশা আছে চুটিয়ে করো, চুটিয়ে নিজের ওয়ার্ক ফিল্ডে রিসার্চ করো আর জীবনে মজা করো। সবাই ভাবে কি বলতো, এই রিসার্চারদের জীবনটা শুকনো আমিষের মতো। উই হ্যাভ টু প্রুভ যে আমরা কেমন শিয়ানার মতো লাইফ লিড করি। আজ এখন এমন অবস্থায় সেই লাইফের কি প্রয়োজন আছে? বিছানার তলা থেকে উঁকি মারছিল ছোট্ট একটা চিরকুট। হাতে তুলতে অনিকের মনে পড়ে গেল একটা কথা। এটা তো সেদিনের নির্ঝর এক্সপ্রেসের শিলাজিৎ মজুমদার দিয়েছিল। বলেছিল সুন্দরবনের তটের দিকে একটা রিসর্ট এরিয়ার প্লেস। অনিকের মনে হলো বাড়ি থেকে অনেক দূরে চলে যায়। হেল্পলাইনে ফোনও করলো, যথারীতি একটা ডেট ফিক্সড হলো। অনেকদিন হলো তটে এসে থাকতে শুরু করেছে অনিক। একজন কেয়ারটেকার শুধু খাবার দিয়ে যায়। আজকাল সে ঘরের বাইরে একদম বেরোয় না। ল্যাপটপের স্ক্রিনে খোলা তার ফার্স্ট প্রজেক্টের থিসিস পেপার। মনের ভুল পরিষ্কার করার জন্য তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও কি কোনো লুপহোল লুকিয়ে আছে। ওপেনহাইমার যখন পারমাণবিক বোমা আবিষ্কার করলেন, উনি গীতার কথা বলেছিলেন। শ্রীকৃষ্ণ নাকি একদম ছোট একদম বড় সবকিছুর মধ্যে আছেন। সেই ফর্মুলা অনুসরণ করেই পরমাণুর ভেতরে এনার্জির সোর্স খুঁজে বের করলেন। আর সেই সোর্সের জন্য কি আজ পৃথিবীর এরকম অবস্থা? নাকি ওপেনহাইমার একটা এক্সকিউজ খুঁজতে চেয়েছিলেন? হিরোশিমা নাগাসাকির সেই পরিবারগুলোর কি হলো? বিকলাঙ্গ বাচ্চাগুলোর কি হলো? 50 জনকে বাঁচাতে 5 জনকে বলি দেওয়া। ইকুয়েশনটা মুখে বলা যত সহজ, চোখের সামনে দেখা ততটাই কঠিন। হঠাৎ একটা নোটিফিকেশন। টিজিসিআর হোয়াটসঅ্যাপ কমিউনিটির পেজে একটা লিঙ্ক এসেছে। ইউটিউবে প্রতিফলন নিউজের একটা লাইভ রিপোর্টিং। নমস্কার, আপনারা দেখছেন প্রতিফলন নিউজ। শহরে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। অহিন ঘোষ লেনে ডার্মাটোলজিস্ট মিথিলা শর্মার মৃতদেহ উদ্ধার হয় তার নিজের ক্লিনিকেই। মৃতদেহের শাড়ি অগোছালো অবস্থায় ছিল আর ঘাড়ের দুদিকে ছিল গভীর দাঁতের দাগ। ঘটনাস্থলে ক্যালকাটা পুলিশ অলরেডি এঙ্গেজড হয়েছে। তথ্যসূত্রে জানা গেছে ডক্টর শর্মা ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমোদিত জেনেটিক ডার্মাটোলজিক্যাল ডিসঅর্ডার রিসার্চ কমিউনিটির প্রিন্সিপাল। আর ঠিক 1 সপ্তাহ আগে ডানকুনিতে নিজের ফার্ম হাউসে উদ্ধার হয় এই টিমেরই ডিরেক্টর এবং পিজির কার্ডিও সার্জন ডক্টর সোমনাথ বেরার পচা গলা মৃতদেহ। পুলিশের তদন্ত সূত্রে উঠে এসেছে ডিজিসিআর অর্থাৎ জেনেটিক ডার্মাটোলজিক্যাল ডিসঅর্ডার রিসার্চ
এই টিমের 3 মাস্কেটিয়ার্স হলেন ডক্টর সোমনাথ বেরা, ডক্টর মিথিলা শর্মা আর ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট প্রফেসর অনিক দত্ত। লুকিয়ে থাকার সময় আর নেই। মাথার মধ্যে পেঁচিয়ে থাকা পোকাটা যেন নড়ে উঠল অনিকের। নেক্সট টার্গেট সে নিজে। মিথিলার ক্লিনিকে পৌঁছতে রাত হয়ে গেল অনিকের। ক্রাইম স্পট থেকে সোজা পুলিশ স্টেশনে গিয়ে নিজের পরিচয় দেয় সে। সবকিছু শোনার পর ইনচার্জ অরুণাভ কর বডি আইডেন্টিফিকেশনের জন্য অনিককে নিয়ে গেলেন অটোপসি চেম্বারে। আপনি তাহলে ওই রিসার্চ টিমের ওয়ান অফ দ্য প্রাইম মেম্বার? ইয়েস স্যার। কতদিন ধরে আপনারা কাজ করছেন, আর আপনাদের পরিচয়ও কি ততদিনের? মিথিলাদির সঙ্গে 5 বছরের পরিচয়, কিন্তু সোমনাথ দা আমার সিনিয়র। আমি যখন পিএইচডি করছি উনি আমার গাইড ছিলেন। আচ্ছা, মিথিলার সঙ্গে আপনার শেষ দেখা কবে হয়? এই তো 2 সপ্তাহ আগে চেম্বারে গেছিলাম। রিসেন্ট আমার একটা স্ক্রিন প্রবলেম দেখা দিচ্ছে, মানে সেটাই দেখাতে গেছিলাম আর কি। স্যার আমার মনে হয় সিরিয়াসলি আমাদের 3 জনকে টার্গেট করা হচ্ছে। হ্যাঁ, নেক্সট টার্গেট আমি। স্যার স্যার আমার বউ বাচ্চা আছে, প্লিজ আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার। একটু কোঅপারেট করতে হবে মিস্টার দত্ত। আপনাকে পোস্টমর্টম রুমে আনার একটা কারণ আছে। জলধরদা, বলো। মাস্ক পরা বয়স্ক লোকটা একটু কাশলেন। জলধর বসু, ফরেন্সিক এক্সপার্ট। কানের ফাঁকে গোজা একটা স্ক্যালপেল। সামনে মেটালিক টেবিলে পড়ে আছে মিথিলার নিথর দেহটা। প্রথমে কজ অফ ডেথে আসি, এক্সেসিভ ব্লাড লস। শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। 2 নম্বর পয়েন্ট, দীর্ঘদিন ধরে সিভিয়ার অ্যানিমিয়াতে ভুগছিল ভিকটিম। প্রশ্ন হলো, সিভিয়ার অ্যানিমিয়ার জন্য ব্লাড লস হয়েছে? নট নেসেসারি। তার কারণ, কিন্তু আমি তো দিদির ফ্যাকাশে হয়ে যাওয়া বা উইকনেসের কোনো সিমটম লক্ষ্য করিনি। প্লিজ, হোয়াট দ্য ব্লাডি ইনটিউশন? জাস্ট শাট আপ মিস্টার। আমার কন্টিনিউটি নষ্ট করবেন না। মিস্টার কর, ব্যাপারটা হলো এই যে দেখুন, ঘাড়ের দুদিকে মার্ক অফ ডেন্টাল ইমপ্রেশন, মানে দাঁত চেপে কেউ ক্ষত করেছে। দাঁত দিয়ে চাপার জন্যই অতটা রক্ত বেরিয়েছে, তাই তো? অফকোর্স, বাট প্রবলেম ইজ নট দেয়ার মিস্টার কর। সমস্যাটা হলো ডেন্টাল টাইপে। সাধারণ মানুষের, অর্থাৎ অ্যাডাল্ট হিউম্যানের মোট 32টা দাঁত থাকে। 2টো ইনসিজার মানে কাটার দাঁত, একটা ক্যানাইন বা ছেঁড়ার দাঁত, আর 2টো প্রিমোলার এবং 3টে মোলার। কিন্তু এই চামড়াতে ভালো মতো দেখুন, এখানে 2টোর জায়গায় 3টে ইনসিজার আর 2টোর জায়গায় 4টে মোলার। আর আমি ড্যাম শিওর দাঁতের সাইজটা কোনো অ্যাডাল্ট মানুষেরই। কিন্তু এই ইমপ্রেশন বলছে এমন কোনো মানুষ কামড়েছে যার 32টা নয় 44টা দাঁত, যা আমাদের অ্যানসেস্ট্রাল প্রাইমেট বা স্তন্যপায়ীর আদিম পূর্বপুরুষদের দেখা যেত। আর সব থেকে ভয়ানক ব্যাপার কি জানেন? এই কামড়ে শরীরে এমন বিষক্রিয়া হয়েছে যে কিছু কিছু জায়গায় হুবহু মাছের আঁশের মতো প্ল্যাকয়েড পিগমেন্টেশন তৈরি হয়েছে। আর এই আঁশের স্তরগুলোর জন্যই অ্যানিমিক কন্ডিশনটা বাইরে থেকে বোঝা যায়নি। মাছের আঁশের মতো প্ল্যাকয়েড পিগমেন্টেশন শব্দটা শোনার সাথেই অনিকের হাত চলে গেল নিজের ঘাড়ের কাছে, যেখানে শার্টের কলারের নিচে লুকিয়ে আছে তার নিজের ধ্বংসের বীজ। যে কোনো ড্রাগ ডেভেলপমেন্টের প্রথম পদক্ষেপ হল অল্প সংখ্যক সুস্থ লোকের উপর তার প্রয়োগ আর তার ফলাফল পুঙ্খানুপুঙ্খ টুকে রাখা। অনিক, সোমনাথ
এবং মিথিলার সেই টিম ওয়ার্কের কিছু ডেটা আছে। ল্যাপটপের স্ক্রিনে সেই এক্সপেরিমেন্টাল ডেটাগুলোই পাগলের মতো চেক করছিল অনিক। হঠাৎ একটা ছবির দিকে তাকানোর পর তার যেন নতুন করে জন্ম হলো। একরোখা মাঝারি গড়ন, চোখে মোটা ফ্রেমের চশমা আর তীক্ষ্ণ দুটো মণি। স্পেসিমেন 32, শিলাজিৎ মজুমদার। ঠিক তার নিচে স্পেসিমেন 33, মহুয়া মজুমদার। অনিকের খুব চেনা মুখ, শিলাজিৎ আর মহুয়া। এই দম্পতি জেনেটিক রিকভারি ড্রাগ এক্সপেরিমেন্টে মারা যায়। এদের শরীরে যে টক্সিসিটি দেখা গিয়েছিল সেটা খুবই জঘন্য। ল্যাকয়েড পিগমেন্টেশন, অর্থাৎ মাছের আঁশের মতো চামড়া। কারণ ব্ল্যাকয়েড মানেই হলো মাছের আঁশ। সঙ্গে সঙ্গে অনিকের মাথায় ইকো হতে শুরু করলো ফরেন্সিক এক্সপার্ট জলধরের সেই কথাটা। আর এই কামড়ে শরীরে এমন বিষক্রিয়া হয়েছে, কিছু কিছু জায়গায় মাছের আঁশের মতো ব্ল্যাকয়েড পিগমেন্টেশন হয়েছে, তাই অ্যানিমিক কন্ডিশন বোঝা যায়। অনেক আরো খানিকটা পড়ে জানতে পারল মানুষের কোষে থাকা নিষ্ক্রিয় জিনগুলো মূলত স্তন্যপায়ীর আদিম পূর্বপুরুষদের বৈশিষ্ট্য বহন করে। আধুনিক মানুষ হওয়াতে সেই চরিত্রগুলো হারিয়ে গেলেও জিনগুলো থেকেই যায়। এক্সপেরিমেন্টের সাইড এফেক্টে ওই আদিম পূর্বপুরুষদের নিষ্ক্রিয় জিন সক্রিয় হয়ে যায়। ফলে শিলাজিৎ আর মহুয়ার শরীরে অতিরিক্ত 3টে দাঁত ফুটে ওঠে, চামড়া ফুঁড়ে। আর তার যন্ত্রণা ভয়ঙ্কর। অনেকের মাথায় আবার ইকো হলো, এই দাঁতের সাইন বলছে এমন কোনো মানুষ কামড়েছে যার 32 নয় 44টা দাঁত, যা আমাদের অ্যানসেস্টর প্রাইমেট বা পূর্বপুরুষদের দেখা যায়। হঠাৎ করে রুমের লাইট অফ হয়ে গেল। সোমনাথ আর মিথিলাকে হত্যাকারী ক্রিমিনাল কি এক্ষুনি এলো? তো হত্যাকারী কি আসলে এই দুনিয়ার জীব? অনিকের মস্তিষ্ক তখন উত্তর খুঁজছে। ভেসে এলো একটা মিহি গান। ভাবি মাধবী সুরভিতার বিলায় চাপে মধুরের সুরে সুরে বিলায়। কোথা থেকে খুব ক্ষীণ একটা আলো রুমটাকে ভিজিয়ে দিয়েছে। সেই আলোতেও দেখা যাচ্ছে একটা নারীর শরীর। মেঝের উপর গড়াগড়ি খাচ্ছে তার আঁচল। নুপুরের শব্দের তালে তালে সে এগিয়ে আসছে। তার উন্মুক্ত চামড়াতে জঘন্য আঁশের মতো সব ফুটে উঠেছে। হঠাৎ পিছন থেকে অনেককে কেউ স্পর্শ করল। একটা পুরুষের অমসৃণ হাত। গলার কাছের পেশি টান টান হয়ে গেল অনেকের। বাইরে পুলিশের সিকিউরিটি, দরজা জানলা সব বন্ধ, পালাবার কোনো পথ নেই। অনেকের গলাটা শক্ত করে ধরে তাকে বিছানায় শুইয়ে দিল লোকটা। মেঝের ওপর নেকড়ের মতো ঘোঁত ঘোঁত করতে করতে এগিয়ে এলো বছর 7 একটা বাচ্চা ছেলে। ছেলেটা দূর থেকে লাফিয়ে পড়ল। নারী আর পুরুষের শরীর দুটো হাসছে। দুজনের ঠোঁটের মাঝখান থেকে বেরিয়ে এলো এক রাশ দাঁত আর সজোরে বসিয়ে দিল অনিকের ঘাড়ের দুদিকে।
অনিকের চিৎকারে দরজা ভেঙে ঢুকলো পুলিশ। বিছানার উপর রক্তাক্ত দেহটা ছটফট করছে তখনও। ভিজে গেছে বিছানার চাদর অনিকের তাজা রক্তে। মিসেস মেঘনা দত্ত, আপনি অনিক দত্তের প্রাক্তন স্ত্রী। আপনার হাজবেন্ডের সঙ্গে শেষ দেখা কবে হয়েছিল? 3 সপ্তাহ আগে। হঠাৎ হাজবেন্ডকে ডিভোর্স দিলেন কেন? ও এসটিডিতে ভুগছিল, তাই আমার মনে হয় ও আমাকে চিট করছে। এসটিডি? ইউ মিন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ? আচ্ছা, আপনার হাজবেন্ডের তো কয়েক কোটি টাকার প্রপার্টি আছে, সেটা কার নামে হবে? কি আননেসেসারি প্রশ্ন করছেন অফিসার? না 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 না, মিসেস সরি, শ্রীমতী মেঘনা সরকার, অনিক দত্তের এক্স ওয়াইফ মিসেস মেঘনা দত্ত। কেন? আমার ছেলের নামে উইল যেমন করা ছিল। আর ছেলে যতদিন প্রাপ্তবয়স্ক হচ্ছে না ততদিন, মানে বর্তমানে আপনার ছেলে রুবিকের গার্জেনকে আপনি তো? আমি। তার মানে আপনি এখন ভোগ করছেন, আমার রাইট? কি চাতা কথা বলছেন আপনি? যা খুশি থিওরি বানাচ্ছেন। ওকে ওকে, আরে আরে আরে, কাম ডাউন কাম ডাউন, এত রেগে গেলে হয় বলুন? এই যে এই বইটা দেখুন তো, এটা আপনি কোথায় পেয়েছেন? কভারে লেখা, কেন দূরে থাকো শুধু আড়াল রেখো, কেন দূরে থাকো শুধু আড়াল রেখো। কলমে শিলাজিৎ মজুমদার। হ্যাঁ, বইমেলা থেকে কিনেছিলাম। পত্রভারতী বুক স্টল থেকে বইগুলো কিনেছিলেন। কিন্তু শ্রীমতী মেঘনা সরকার, আপনি বলুন তো, যারা রেগুলার পাঠক তারা একই লেখকের একই গল্পের বই কটা কেনে? কেন? ব্যাপারটা হলো, আপনি একই দিনে 3টে বই কিনেছিলেন, ডেট অফ ইস্যু একই তারিখ, আপনার স্বর্গীয় বাবার অ্যাকাউন্ট থেকে টাকার ট্রানজ্যাকশন হয়। আপনি গভীর জলের মাছ। এইসব ইনফরমেশন পর্যন্ত আমাকে পৌঁছতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে মেঘনা ম্যাডাম। বলুন বলুন, খুলে বলুন না একটু। কেন? আমি গিফট তো দিতে পারতাম, আমার ভালো লেগেছিল উপন্যাসটা। না, গিফট দেওয়ার আগে তো অন্তত একটা পড়ে দেখা দরকার। ওই একই দিনে আপনি 3টে বই কেনেন, তার আগে তো এই উপন্যাস পড়েননি নিশ্চয়ই? পড়েছিলেন? কিনে কেন পড়তে হবে? আমাকে আমার বন্ধু প্রেফার করেছিল, ওর কাছ থেকে নিয়ে পড়েছিলাম। তারপর ভাবলাম আরও কয়েকটা কিনি, প্রিয় বন্ধুকে গিফট দেব। হ্যাঁ, আচ্ছা। এই উপন্যাসে যে কিলার, সে ভিকটিমদের দাঁত দিয়ে কামড়ে খুন করেছে, তাও আবার ঘাড়ে। আর ঠিক ওই জায়গাগুলোতে আপনি রেড পেনে মার্ক করেছেন, যদি খুব ভুল না হই, সোমনাথ বেরা, মিথিলা শর্মা এবং আপনার স্বামী অনিক। প্রত্যেক ভিকটিমের রুমে এই বইটা পাওয়া গেছে। আপনি কি শিওর যে আমার কেনা বইয়ের ক্রাইম স্পটে পাওয়া বই দুটো এক? শুধু কোইন্সিডেন্টালি যে কটা বই আমি কিনেছি ঠিক সেই কটা মার্ডার হয়েছে মানে এই নয় যে একজন গল্পের পাঠক গল্পের চরিত্র হয়ে গেছে। চরিত্র না চরিত্রহীন? অফিসার, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা ভিকটিমের রুমে যে বই পেয়েছি সেগুলোর পাতার ভাঁজে ক্যানাবিনয়েড পাওয়া গেছে, হ্যালুসিনোজেনিক ড্রাগের পাউডার। আর আপনার ড্রেসিং রুমেও আমরা ক্যানাবিনয়েড পাউডারের ট্রেস পেয়েছি। এই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন আপনার দিকেই আঙুল দেখাচ্ছে, তো তাড়াতাড়ি বলে দিন না, বলে দিন মার্ডার ওয়েপনটা কি, তো ঝামেলা থাকে না। কোন অদ্ভুত জিনিস দিয়ে 3টে মার্ডার করলেন, এমনকি নিজের স্বামীকেও ছাড়লেন না।
অন্ধকার সেল। অল্প কিছু খাবার থালায় পড়ে আছে, আর তার গন্ধে উঠছে কিছু মাছি। দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে একটা শুকনো দেহ। মেঘনা, অনিকের প্রাক্তন স্ত্রী মেঘনা। কলকাতা পুলিশ বেশ কিছুদিন হেফাজতে রেখেছে তাকে, তবে মার্ডার ওয়েপন না পেলে রিলিজ করতে বাধ্য হবে। চারিদিকে এবার নিকষ অন্ধকার। মেঘনার ঘুমটা ভেঙে গেছে। জেলের দরজার দিকে স্থির দুটো চোখ, অন্ধকারে জলজল করছে মণি দুটো, তীক্ষ্ণ ছোট বিন্দুর মতো। মেঘনার গালের ওপর একটা নরম হাত, যেন খুব আদর করে দিচ্ছে। মহুয়ার নরম হাত। দরজার কাছে দাঁড়িয়ে আছে শিলাজিতের দুই চোখ। আর ঠিক তখনই মেঘনার ডান পায়ের বুড়ো আঙুলটা ধরে হ্যাচকা টান দিল কেউ। মহুয়া আর শিলাজিতের 7 বছরের ছেলে মজিদ। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো। মেঘনার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। জেনেটিক ডার্মাটোলজিক্যাল ডিসঅর্ডার রিসার্চ টিমের ড্রাগ এক্সপেরিমেন্টে ব্যবহৃত হিউম্যান গিনিপিগ মহুয়া আর শিলাজিৎ মজুমদার। পার্ক সার্কাসের ফ্যাক্টরিতে কর্মচারী শিলাজিৎ মজুমদার। বিএ অনার্স পড়েও চাকরি না পাওয়া একটা আনসাকসেসফুল বাবা। রোগা দেহ, না কাটা দাড়ি, খাবারের অভাবে রুগ্ন শরীর। গরুর চামড়া পরিষ্কার করার কাজ করত শিলাজিতের স্ত্রী মহুয়া, কিন্তু মেয়েগুলোর মাইনে খুবই কম। দিন প্রতি যে টাকা পেত তাতে কি আর সংসার চলে? পার্ক সার্কাসের রেল লাইনের ধারে একটা পোস্টার দেখে নাম লেখায় শিলাজিৎ। অল্প কিছু টাকার আশায় নিজেকে ভলেন্টিয়ার করে। তাকে দেখে স্ত্রী মহুয়াও নাম লেখায়, কিন্তু প্রথম দফায় এক্সপেরিমেন্ট বিফল হয়। ভয়ঙ্কর স্কিনের ইনফেকশন আর জেনেটিক মিউট্যান্ট হয়ে রক্ত মাংসের শরীর দুটো পড়ে থাকত ল্যাবরেটরির এক কোণে, ফেলে দেওয়া জিনিসের মতো। কিন্তু তখনও চলছিল শ্বাস প্রশ্বাস আর হৃদস্পন্দন। প্রাথমিক এক্সপেরিমেন্টের এই ফলাফল সার্ভে টিম দেখলে ড্রাগের মার্কেটিং বন্ধ করে দিত। তাই বাধ্য হয়েই জ্যান্ত অবস্থাতেই অ্যাসিডে গলিয়ে দেওয়া হয়েছিল শিলাজিৎ আর মহুয়ার শরীর দুটোকে। তখন শিলাজিৎ আর মহুয়ার 7 বছরের ফুটফুটে ছেলে মজিদ আশ্রমে পড়ত। ছেলেকে শেষ চিঠিতে শিলাজিৎ লিখেছিল একদিন অনেক টাকা পাঠাবে, কিন্তু সেই টাকা আর হোস্টেল পর্যন্ত যায়নি। টাকা নেওয়ার জন্য দরকারি শরীরটাই তো আর ছিল না।
হোস্টেলে টাকা বাকি থাকায় এক প্রকার বাধ্য হয়েই বের করে দেওয়া হয় 7 বছরের মজিদকে। রাস্তায় রাস্তায় ঘোরে বাচ্চাটা। বাবার মতো তার শরীরেও প্রতিবাদের রক্ত। মহুয়া একবার বলেছিল নিজের গয়না বিক্রি করে টাকা তুলতে, যাতে শিলাজিৎ অন্তত টেট পরীক্ষায় বসতে পারে। কিন্তু শিলাজিতের ওই একরোখা কমিউনিজমের ভূত, তাই ওইটুকু 7 বছরের ছেলেও শহরের কোনো দুর্গন্ধযুক্ত ধান্দায় হাত লাগালো না, চুরি করলো না, ভিক্ষেও করলো না। আর যথারীতি না খেতে পেয়ে রাস্তায় শুকিয়ে মারা গেল। আর সেই বাচ্চাটার ফেলনা শরীরটা ধীরে ধীরে পচে গিয়ে তৈরি হলো কেঁচুর টিভিতে। গ্রামের জমির মাঝে আল, চারিদিকে খেসারির বাগান। আলতা পায়ে দুটো কচি মেয়ে আলের উপর বসে আছে। একজন খেসারির খোসা ছাড়াচ্ছে, আর একজন খেসারির কড়িতে তেল মাখছে। এই জানিস মেঘনা, কাল মাস্টারমশাই কি বলল? কি বললো রে মহুয়া? বললেন আমাদের ক্লাসে প্রফেসর মেঘনা সরকার নাকি একা 10-10টা ছেলেকে ঘোল খাওয়াবে। রকেটের মতো মেঘনার ব্রেন, আর সীতার মতো তার মুখ। আমার তো প্রশংসা করতে তোর ভালো লাগে। বিশ্বাস কর, তোর প্রশংসা করলে আমার খুব ভালো লাগে রে। তুই না আজ তো একটা পাগলি। আলতা পা খেসারির সবুজ মারিয়ে এগিয়ে চলল টিউশনের দিকে। মহুয়া ওরফে মহুয়া মজুমদার আর মেঘনা ওরফে মেঘনা সরকার সুন্দরবনের লক্ষ্মীপুর গ্রামের 2 বান্ধবী, 2 বোন। মোট কথা 1 বৃন্তে 2 ফুল। একসাথে খেলে, একসাথে পড়াশুনো করে, একসাথে টিউশনে যায়। আর যেতে যেতে সবসময় মহু একটা গান করত। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো। পানের জর্দাটা তড়িঘড়ি প্যান্টের ভাঁজে লুকিয়ে ফেলল সৈকত। সামনে আসছেন ইনচার্জ অরুণাভ কর, ওই ডিজিসিআর ট্রায়াঙ্গেল মার্ডার্স তদন্তের সারথি। মেঘনা, শিলাজিৎ, মহুয়া আর মজিদের ব্যাপারটা যতটা পারা যায় গভীরে ঢোকার দায়িত্ব সৈকতের। পানভক্ত সৈকত ইনচার্জ অরুণাভকে একদম শার্লক হোমসের চোখে দেখেন, যদিও সৈকত নিজে কখনো চশমা পরে না। টেবিলে বসলেন অরুণাভ। ইন্টারোগেশন শেষ। মেঘনা এখন সেলে। তার মন যদি সত্যি ভারী হয় তবে জেলের ভেতরেই মেঘনার চোখ থেকে জল গড়িয়ে পড়বে। হ্যাঁ রে সৈকত, বল খবর কি? স্যার, আমার মাথায় একটা ঝটকা লেগে গেছে। ঝটকা? কত ভোল্টের? জানি না স্যার, কিন্তু একটা প্রেসক্রিপশন কেউ এভাবে লুকিয়ে রাখে? কার প্রেসক্রিপশন? কার আবার? আপনার ওই প্রাইম সাসপেক্ট মিসেস মেঘনা দত্তর। পিরিয়ডের সময় ব্যবহার করা প্যাডের তুলোগুলোর মাঝে লুকিয়ে রাখা ছিল। এই যে, আপনি নিন, দেখুন। কাগজটা উল্টে পাল্টে দেখলেন অরুণাভ। ডাক্তারের হাতের লেখা উদ্ধার করা না গেলেও ছাপানো নাম আর ডিপার্টমেন্টটা স্পষ্ট পড়া যাচ্ছে। ডক্টর সুরভি মাদক।
নিউরোসাইকিয়াট্রিস্ট। আচ্ছা, তাহলে চলো সুরভির সুরে ভেসে চলো রবীন্দ্র সরোবরে। জীবন্ত ক্লিনিকে সুরভির চেম্বারের পরিবেশে একটা অদ্ভুত থমথমে ভাব। এসির ঠান্ডা হাওয়া যেন সৈকতের কাঁপুনি ধরাচ্ছে। ম্যাম, কাইন্ডলি এসির টেম্পারেচারটা একটু কমিয়ে দিন না। ও শিওর। করবাবু, আপনি বসুন। দাঁড়িয়ে কি দেখছেন? হ্যাঁ, এই তো বসছি। তো মূল কথায় ফেরা যাক। মিসেস মেঘনা দত্ত, আই মিন ডক্টর অনিক দত্তের ওয়াইফ, আপনার পেশেন্ট, তাই তো? ইয়েস, হ্যাঁ, সৈকত আমাকে কলেই বলেছিল আপনারা আসবেন। ডক্টর, ওর নিজের স্বামী অনিক, স্কিন স্পেশালিস্ট মিথিলা আর কার্ডিওলজিস্ট সোমনাথ, এই তিনজনকে সিরিয়ালি মার্ডার করার চার্জ রয়েছে ওর ওপর। মার্ডারের প্যাটার্ন খুবই ইনোভেটিভ, তাই এখনো পর্যন্ত কোনো মার্ডার ওয়েপন আমরা পাইনি। শুনেছি সবটা। আপনার কাছে মেঘনা ওর পাস্ট নিয়ে কিছু বলেছে? আই নো এসব কনফিডেন্সিয়াল, কিন্তু দেখুন, ওই শিলাজিৎ, তার বউ মহুয়া আর ছেলে মজিদ, এরা কারা? এদের সাথে মেঘনার রিলেশন কি? মিস্টার কর, বেসিক্যালি মেঘনার একটা হাইপোথ্যালামিক টিউমার আছে, একদম জন্মগত। এর থেকে কি হয়? এর থেকে পরবর্তী জীবনে তৈরি হয়েছে পিটিডি, ওই মানে পোস্ট ট্রমাটিক ডিলিউশন। খুব সহজে এই টিউমার ওর মানসিক রোগের অনুঘটক হিসেবে কাজ করেছে। মেন্টাল পেশেন্ট বলছেন? হ্যাঁ, মেঘনা একদম প্রো সাইকিক, বাট হার্মলেস, ইমোশনাল সাইকিক। তাই বাইরে থেকে কিছুই বোঝা যায় না। ইয়েস, রাইট। আর এই রোগে পেশেন্ট গল্পের প্রতি খুব অ্যাডিক্টেড হয়, ক্যারেক্টার অ্যাডিকশান। শরীরে গল্পের চরিত্রের প্রভাব চেইন রিয়াকশনের মতো চলতে থাকে। এর জন্য কি হয়? এই কারণে কিছু চরিত্রকে মানুষ নিজের শরীরে বাসা করতে দেয়। শরীর একটাই, বাট চরিত্র অনেকগুলো। মানে? তার মানে মিস্টার কর, শিলাজিৎ, মহুয়া আর মাজিদ, এরা সবাই ওই উপন্যাসের চরিত্র। বাস্তবে এমন কোনো মানুষের অস্তিত্বই নেই। কিন্তু ওই কেন দূরে থাকো শুধু আড়াল রেখো বইটার লেখক তো শিলাজিৎ নিজে। হ্যাঁ, আরেকটা কথা, রুবিক কিন্তু মেঘনার নিজের ছেলেই নয়। মানে মেঘনার ম্যাটার্নাল ইস্যু আছে, বংশগত। আর সেই জেনেটিক মিউটেশনের জন্যই ওর 32টা নয়, দাঁত আছে 44টা। জেলের নিভৃত সেল, একটা টিমটিমে হলুদ বাল্ব ঝুলছে ছাদ থেকে। দেওয়ালের দিকে মুখ করে হাঁটু মুড়ে বসে আছে মেঘনা। অরুণাভকর ধীর পায়ে সেলের ভেতরে ঢুকলেন, তার হাতে একটা ফাইল। খেলা শেষ মেঘনা, খেলা শেষ। কিসের খেলা অফিসার? আমি তো কখনো খেলাই খেলিনি, আমি শুধু গল্প পড়েছিলাম। ডক্টর সুরভি মোদক সব বলে দিয়েছেন। তোমার হাইপোথ্যালামিক টিউমার, তোমার পিটিডি, পোস্ট ট্রমাটিক ডিলিউশন, আর তোমার ওই জন্মগত মিউটেশনের অভিশাপ, সবটাই। তোমার কটা দাঁত মেঘনা? 44টা। 44টা, আর ওই 44টা দাঁতই তোমার মার্ডার ওয়েপন। তুমি ভিকটিমদের ঘরে ক্যানাবিনয়েড ড্রাগ ছড়িয়ে দিতে, যাতে তারা হ্যালুসিনেট করে ওই কাল্পনিক শিলাজিৎ আর মহুয়াকে দেখতে পায়, আর সেই সুযোগে তুমি নিজে তাদের ঘাড়ে কামড় বসাতে। সেলের ভেতরটা
শ্মশানের মতো নিস্তব্ধ। মেঘনার মাথাটা নিচু। হঠাৎ সেই নিস্তব্ধতা চিড়ে একটা অদ্ভুত অমানুষিক হাসির শব্দ ভেসে এলো মেঘনার গলা থেকে। মেঘনা মেঘনা মেঘনা, ডোন্ট ট্রাই টু অ্যাক্ট স্মার্ট। চালাকি করো না কোনো রকম। আমি কামড়েছি, মেঘনা কামড়েছে। ফুল ফুল সব ফুল অফিসার, সব ফুল। মেঘনা তো কবেই মরে গেছে অফিসার। যেদিন অনেক ওই ট্রাক ট্রায়ালের অন্ধকারে শিলাচি তার মহুয়াকে জ্যান্ত অ্যাসিডে গলিয়েছিল, সেদিন মেঘনার চোখের সামনের পর্দাটি সরে গিয়েছিল। উপন্যাসের পাতা থেকে ওরা ওরা উঠে এসেছিল আমার কাছে। ওরা বাঁচতে চেয়েছিল অফিসার। শিলাচিত মহুয়া, ছোট্ট মজিদ, ওরা ওরা আমার কানের কাছে বিশ বিশ করে বলতো, আমাদের জ্যান্ত চামড়াগুলো অ্যাসিডে পুড়ছে। আমাদের বাঁচাও, বাঁচাও আমাদের, আমাদের জ্যান্ত চামড়াগুলো অ্যাসিডে পুড়ছে। বাঁচাও, বাঁচাও আমাদের। ওদের সেই অসম্পূর্ণ শরীর, ওদের সে গুছিয়ে ওঠা আদিম দাঁতগুলো সব আমার শরীরে এসে বাসা বাঁধল। আমি তো শুধু ওদের ইনসাফ দিয়েছি অফিসার, ইনসাফ দিয়েছি। আমি একা নই, আমরা সবাই মিলে কামড়ে চুড়ে নিয়েছি অনেক আর সন্ন্যাসের অহংকার। ইউ আর ইনসেন। তুমি একটা সাইকোপ্যাথ। রুবি তো তোমার নিজের ছেলে, তুমি তাকেও ছাড়তে না। রুবিক আমার ছেলে নয়, আমি কোনো মানুষের জন্ম দিইনি। আমি শুধু রক্তের জন্ম দিয়েছি, প্রতিশোধের জন্ম দিয়েছি। মেঘনা নিজের দু হাত দিয়ে নিজের চোয়ালটা যেন ছিঁড়ে ফেলতে চাইল। চামড়ার পেশিগুলো বিকৃত হয়ে গেল, আর ওর ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো এক রাশ রক্তমাখা তীক্ষ্ণ আদিম দাঁত। সাধারণ মানুষের মতো নয়, একেবারে সাপদের মতো। গার্ডস, 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 এই কে আছো? রিস্ট্রেনার, ওকে পাগলাগারদে পাঠানোর ব্যবস্থা করো ইমিডিয়েটলি। রুবিককে পাঠানো হয়েছে এক দূর শহরের বোর্ডিং স্কুলে। অনেকের জমানো টাকাতেই তার ভবিষ্যৎ সুরক্ষিত, কিন্তু তার শৈশবের আকাশটা ঢাকা পড়ে রইল গাঢ় অন্ধকারে। আর মেঘনা শহরের এক প্রান্তের ক্রিমিনাল অ্যাসাইলামের নিভৃত সেলে, স্ট্রেট জ্যাকেটে বন্দি সে। জানলায় চাঁদের আলো এসে পড়ে ওর মুখে। ওর চোখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু এক অদ্ভুত পরিতৃপ্তি। রাতের অন্ধকারে সেলের নিস্তব্ধতা ভেঙে শুধু ভেসে আসে একটা মিহি গুনগুনানি। কেন দূরে থাকো, শুধু আড়ালে রেখো। কে তুমি, কে তুমি, আমায় দেখো, মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দাঁড়ে। আপনারা শুনলেন
লেখক অনিমেষ গিরির কলমে আমাদের আজকের বিশেষ নিবেদন অষ্টে। গল্পের নাট্য রূপান্তর, গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন কৌশিক ব্যানার্জি, অধ্যায় সাহা, দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, তমাল মুখার্জি, সৌরভ সাহা, সৌভিক দাস, ঋতুপর্ণা মিশ্র, অতনু ভট্টাচার্য, মিনহাজুল আলম, রনিত চ্যাটার্জি, ডালিয়া ঘোষ, বর্ষা, হ্যাপি, সৃজিতা এবং আমি অমিত সরকার। আবহ সম্পাদনায় ছিলেন সুদীপ কর্মকার, প্রচ্ছদ অলঙ্করণে সৌমদীপ ভূঁই। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।